আমি তো ভেবেছিলাম তায়াং ভাইয়া তোরা ওদেরকে ভয় পেয়ে গেছিস, তোরা দুজন আর ওরা 6 জন, তাই সব শুনেও না শোনার ভান করছিস আর ওদেরকে কিছু না বলেই ছেড়ে দিবি। এনাজ সামনের দিকে দৃষ্টি রেখেই বলল, ছেড়ে দিতাম যদি না আমার সম্পত্তির দিকে নজর দিত। সাহসে তারিফ করতে হয়, আমার জিনিসের দিকে নজর দেয়। ওদের সাহস দেখে সত্যিই অবাক হয়েছি। আমরা বসে আছি, তারপরও টিউজ করে সাহস দেখিয়েছে। এবার বুঝুক মজা। আমি কপাল কুঁচকে জিজ্ঞেস করলাম, আপনার সম্পত্তি জিনিস মানে? এনাজ আমার কথার উত্তর না দিয়ে আমতামতা করে তায়াং ভাইকে বলল, তাই জলদি বাসায় যেতে হবে, অনেক রাত হয়ে যাচ্ছে। সবাই জলদি পা চালাও। আমার কিছুটা রাগ হলো। এনজিও সংস্থা আমার প্রশ্ন এড়িয়ে গেল, কিন্তু কেন তা তো জানি না। সম্পত্তি বলতে কি বোঝালো সে? এসব ভাবতে ভাবতে আমি কিছুটা পেছনে পড়ে গেলাম। এতটাই ভাবনায় বিভোর ছিলাম যে চারিদিকে কোনো খেয়ালই ছিল না। হঠাৎ রাস্তার পাশে রাখা একটা ইটের সাথে বেঁচে পড়ে যেতে নিলেই পেছন থেকে কেউ আমাকে ধরে ফেলল। ঘাড় ঘুরিয়ে দেখি এনাজ। সে দ্রুত আমাকে ধরে দাঁড় করালো, তারপর কানের সামনে ফিসফিস করে বলল, আশেপাশে খেয়াল করে হাঁটবে। সব সময় তো আমি থাকবো না যেভাবে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাবো। নিজেকেই ঘুরে দাঁড়াতে হবে। অবশ্য যখন আমি থাকবো তখন আমি সব বাধা বিপদ থেকে রক্ষা করব, কিন্তু আমি না থাকলে কি হবে তখন? আর এত কিছু ভেবে নিজের ছোট্ট মাথাটাকে প্রেশার দিও না তো। যা হচ্ছে তা হতে দাও। উনি কথাগুলো একদমে বলে দ্রুত সামনে এগিয়ে গেল। আমি এখনো সেভাবেই দাঁড়িয়ে আছি। এদের রহস্যময় কথার আগাগোড়া কিছুই আমি বুঝি না। আকাশে আজ বিশাল থালার মতো চাঁদ উঠেছে। সেই আলোতে দেখলাম এনার সামনে এগিয়ে যাচ্ছে। কিছু সময় পর পেছনে তাকিয়ে দেখলো আমি এখনো সেভাবেই দাঁড়িয়ে আছি। তাই সে আবার ফিরে এলো। তারপর হাত টেনে সামনে নিয়ে যেতে লাগলো। উনি আমার হাত ধরতেই আমার শরীরে 440 ভোল্টেজের শক লাগলো। যদিও এটা প্রথম নয়। আমি একবার হাতের দিকে তাকিয়ে আরেকবার এনাজের দিকে তাকালাম। তারপর ঝাড়া মেরে আমার হাতটাকে ছাড়িয়ে দ্রুত পায়ে তাকে ক্রস করে সামনে এগিয়ে গেলাম। এনাজ সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল, কিন্তু আমি পেছনে তাকালাম না, কারণ নতুন করে কারোর মায়ায় পড়তে চাই না আমি। আগর তুম মিল যাও পুরানটা ছোড় দেঙ্গে হাম। বারান্দায় বসে সকালের আকাশ দেখছি আর চেঁচিয়ে উল্টো পাল্টা লিরিক্সের গান গাচ্ছি। কফি ঠান্ডা হয়ে শরবত হয়ে গেছে, তাও আমার কোনো তাল নেই। কফিকে শরবত বলারও একটা কারণ আছে। মনে রং লাগছে তো, তাই আজ মনের সুখে 1 চামচের বদলে 2 চামচ চিনি দিয়ে কফি বানিয়েছি, তাও গান গাওয়ার তালে ঠান্ডা হয়ে পারফেক্ট শরবত হয়ে গেছে। ঘুম থেকে ওঠার পর থেকে মনটা আজ ফুরফুরে, কিন্তু কি কারণে তা খুঁজে পাচ্ছি না। মাঝে মাঝে কারণ ছাড়াই আমার মন ভালো থাকে, আবার কারণ ছাড়াই মন খারাপ হয়। এক চুমুকে শরবতটুকু সাবার করে চোখ মুখ খিচে ফেললাম। বাপরে কি মিষ্টি রে! এর পরের বার মনের সুখের ঠেলায় আর যাই করি চিনি বেশি দিয়ে কফি বানাবো না। তন্নি ঘুম ঘুম চোখে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছে। ওর স্যার ওদের এক গাদা অ্যাসাইনমেন্ট দিয়েছে, সেগুলো কমপ্লিট করতে করতে বেচারি বুড়ি হয়ে যাবে। ওকে জ্বালানোর আইডিয়া আমার মাথায় বেশ কিছু সময় ধরে ঘুরছে, তাই আবার জোরে জোরে চিৎকার করে হেরে গলায় গান শুরু করলাম। अगर तुम मिल जाओ पुराना छोड़ देंगे हम, अगर तुम मिल जाओ पुराना छोड़ देंगे हम, तुम्हें पाकर जमाने को रिश्ता तोड़ देंगे हम, अगर तुम मिल जाओ पुराना छोड़ देंगे हम। উল্টা পাল্টা কি গাইছি তা আমি নিজেও জানি না। আমি জানি ভুল হয়েছে, তারপরেও থেমে নেই। তন্নি একবার কটমট চোখে আমার দিকে তাকালো। আমি সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজের মতো গান গাইতে লাগলাম। এবার তন্নি টিকতে না পেরে চেঁচিয়ে উঠল, নোভা আপু, দয়া করে তোমার ফাটা বাস গলার গান বন্ধ করো। আমি আর নিতে পারছি না। আমাকে দয়া করে শান্তি মতো একটু অ্যাসাইনমেন্টগুলো করতে দাও। আমি অজ্ঞান হলে এগুলো শেষ কে করবে? যদি তোমার গান শুনে আমি সত্যি সত্যি অজ্ঞান হই, তাহলে সব অ্যাসাইনমেন্ট তোমাকে দিয়ে করাবো। তোমার যদি এতই গান গাইতে ইচ্ছে করে, তাহলে দয়া করে বাথরুমে যাও। সেখানে চিল্লিয়ে গান গাইলেও আমার কানে ততটা লাগবে না। আমি মুখ বেঁকিয়ে ওকে ভেঙচি কেটে বললাম, এর জন্য কারোর ভালো করতে নেই। আমি তোর একঘেয়েমি দূর করতে গান শুনিয়ে বিনোদন দিতে চাইলাম, আর তুই আমাকে অপমান করছিস। যা, শোনাবো না তোকে গান।
আমার গান শোনার জন্য 2 দিন পর দেখিস বড় বড় অডিশন থেকে লোক আসবে। অনেক চাপা মারছো বইন, এবার থামো। তোমার এই গান শুনলে সাধারণ পাবলিক তোমাকে গালাগালি করে পচা ডিম টমেটো ছুঁড়ে মারবে, আর বড় বড় অডিশনের লোকেরা তো বহু দূরেই থাক। ভুলে যদি তারা এসেও পড়ে তাহলে তাদের জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করতে হবে। কেন? তারা তো সবাই অজ্ঞান হয়ে যাবে, তাদেরকে তো হসপিটালে নিয়ে অ্যাম্বুলেন্স লাগবে। কানেও কম শুনবে। তোমার এই হেরা গলার গান শুনে তো তাদের কান দুটো আস্ত থাকবে বলে মনে হয় না। আমি রেগে চিৎকার করে বললাম, তন্নি রে, থাম জলদি। তুমি আর গান গেও না, তাহলে আমি অটোমেটিক থেমে যাব। ধুর, মুডটাই নষ্ট। আজকাল শিল্পীদের কেউ সম্মানই দেয় না। আসল শিল্পীদের সবাই সম্মান দেয় নোভাপু, কিন্তু বাথরুম সিঙ্গারদের কেউ সম্মান দিবে না। তাদের সম্মান দিতে গেলে দেখা যাবে বাংলাদেশের 16 কোটি মানুষই শিল্পী হয়ে গেছে। চুপ থাক তুই, গান গাওয়ার মুডটাই নষ্ট করে দিয়েছিস। তন্নি হো হো করে হেসে উঠল। আমি একবার ওর দিকে তাকিয়ে ক্রোর দৃষ্টি নিক্ষেপ করে আবার আকাশের দিকে তাকালাম। মেয়েটা আমার মান সম্মান পুরো ফালুদা বানিয়ে দিল। কোথায় যেচে গিয়েছিলাম ওকে জ্বালাতে, সেখানে আমি অপমানিত হয়ে এলাম। আমার এই হেরে গলার উজ্জ্বল প্রতিভা মিশ্রিত কণ্ঠটাকে কেউ মূল্যায়ন করে না। যেদিন আমি সুপার সিঙ্গার হয়ে যাব সেদিন সবাইকে দেখিয়ে দিব, কিন্তু আমাকে সুপার বাথরুম সিঙ্গার পুরস্কারটা দেবে কে? এটাও তো ভাবার বিষয়। না, এই পৃথিবীতে আর্টিস্টদের কোনো গুরুত্বই দেওয়া হয় না। আমি আজই মঙ্গল গ্রহে পাড়ি দিব। আসসালামু আলাইকুম বড় আপু। কলেজ গেট দিয়ে আমি, তন্নি, শারমিন ঢুকতেই রনক আমাকে দেখে বিশাল বড় একটা সালাম দিল। আমি ভিলেন স্টাইলে একটা হাসি দিয়ে সালামের উত্তর দিলাম, ওয়ালাইকুম আসসালাম ছোট ভাই। তা খবর কি, দিনকাল কেমন চলে? আলহামদুলিল্লাহ ভালো। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম কোনো মানুষ নেই, তাই রনক মহাশয় এত জোরে সালাম দিয়েছে। মানুষ থাকলে এতক্ষণ সে লেজ গুটিয়ে পালাতো। আমার ধারের কাছেও তাকে দেখা যেত না। তার সাঙ্গা পাঙ্গারা মুখে তালা মেরে দাঁড়িয়ে আছে। এক একটার মুখের ভাবভঙ্গি এমন যে কেউ তাদের মুখে কুলু পেটে দিয়েছে। আজকাল রনক ও তন্নির মধ্যে বেশ ভাব দেখতে পাচ্ছি। দুজন দুজনের সামনাসামনি হলেই মিষ্টি হাসি দেয়, সাথে চোখের ইশারায় কথাবার্তাও হয়। লক্ষণ বেশি সুবিধার ঠেকছে না আমার কাছে। মন বলছে এদের মধ্যে কোনো চক্কর চলছে। তন্নিরে ঠাসিয়ে ধরতে হবে, এমনভাবে ব্ল্যাকমেল করে কথা বের করতে হবে যেন সাপও না মরে আর লাঠিও না ভাঙে। এদিক সেদিক তাকিয়ে হাই তুলে রনককে উদ্দেশ্য করে বললাম, সূর্য আজ বোধহয় পশ্চিম দিকে দিয়ে উঠেছে। আমার কথা শুনে রনক বোকার মতো জিজ্ঞেস করলো, কোথায় না তো, সূর্য তো পূর্ব দিকে উঠেছে। পশ্চিম দিক দিয়ে উঠলে তো এতক্ষণে কিয়ামত হয়ে যেত। সোজা জিনিস বুঝেও না বোঝার ভান কেন করেন? আমি কোন হিসেবে কথাটা বলেছি তা তো আপনি জানেন, তাহলে আবার বোকা সাজছেন কেন? আমি কিঞ্চিত বিরক্তির সহিত রনককে কথাগুলো বললাম। রনক মাথা চুলকাতে চুলকাতে তন্নির দিকে তাকিয়ে চোখের ইশারা করলো। তন্নিও চোখের ইশারায় কি জানি বোঝালো। ওদের কথা ওরাই বুঝলো। মাঝখানে আমি বেকুবের মতো তাকিয়ে রইলাম। শারমিন তো সেই কখন থেকে হা করে তাকিয়ে আছে। বেচারি আমাদের কারোর কথারই কিছু বুঝতেই পারছে না। আমি কপাল কুঁচকে জিজ্ঞেস করলাম, কি হচ্ছে এখানে? তন্নি ইতস্তত গলায় বলল, কই কিছু না তো। আমি তো দেখলাম এখানে কিছু হচ্ছে, আই কানেক্টেডও দেখলাম। তা দুজনের চোখে চোখে কি কথা হলো? ভাবসাব তো আবার ভালো ঠেকছে না। কি চলছে দুজনের মধ্যে? রনক কিছুটা চমকে বলল, কি আর চলবে, আমি তো শুধু ওর দিকে তাকালাম, তাদের কি দোষ হয়ে গেল? শুধু তাকালে দোষ হতো না, কিন্তু চোখ চোখ তথ্য আদান প্রদান হয়েছে, তাই দোষ হয়েছে। রনক মৃদু স্বরে আমাদের বলল, তেমন কিছুই না। সাথের গুলোকে উদ্দেশ্য করে বলল, এই চল তোরা। আসছি। রনক আসছি কথাটা তন্নির দিকে তাকিয়ে বলে দ্রুত প্রস্থান করলো। শব্দটা উচ্চারণ করার সময় যে রনকের 2 ঠোঁটের মাঝখানে এক চিলতে হাসি ফুটে উঠেছিল তা অন্য কেউ খেয়াল না করলেও আমার জহুরির চোখের আড়াল হয়নি। যে জিনিসটা আমার সন্দেহ হবে আমি সেটা জহুরির তীক্ষ্ণ চোখে লক্ষ্য করি, তাই তেমন কিছু নজরে এড়ায় না। তন্নি দ্রুত পায়ে সামনে চলতে চলতে বলল, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। তন্নি যে সাইড কাটিয়ে চলে গেল তা ভালো করে বুঝে ফেলেছি।
কিন্তু ওকে তো আমি পরে জোকের মতো জেকে ধরবো। এখন কিছু বলবো না। শারমিন অসহায় মুখে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমাকে কি বলবি? একটু আগে এখানে কি হলো? আমি তো তোদের কথা কিছুই বুঝলাম না। রনক তোকে সালাম দিল, তোকে আপু বলল, তুই ওকে ছোট ভাই বললি। তন্নির এভাবে চলে যাওয়া কিছুই মাথায় ঢুকছে না আমার। আচ্ছা তোকে প্রথম থেকে সব খুলে বলি। জলদি বল। শারমিনকে প্রথম থেকে সব খুলে বললাম। সব কথা শুনে শারমিন চোখ দুটো রসগোল্লা করে বলল, তুই একা এত কিছু করে ফেলছিস আর আমাকে একটু জানালিও না? এই যে এখন জানলাম। বকর বকর না করে জলদি পা চালা, ক্লাসে বোধহয় স্যার চলে এসছে। দুজন দ্রুত হাঁটতে লাগলাম। হঠাৎ আমার চোখে পড়লো প্রিন্সিপালের রুমের দিকে। আমাদের ক্লাসে যেতে হলে তার রুম ক্রস করে আমাদের যেতে হয়। স্যারের রুম থেকে অ্যাশ কালারের ব্লেজার, গলায় সাই কালারের ওড়না, কালো প্যান্ট পরিহিত একটা সুদর্শন চেহারার ছেলে বের হলো। সে বারান্দায় দাঁড়িয়ে মোবাইলে কারোর সাথে কথা বলতে শুরু করলো। তাকে দেখে অলরেডি আমার পা থেমে গেছে। সারা পৃথিবী মনে হচ্ছে ঘুরছে। ছেলেটা পেছন দিকে ঘুরে থাকলেও তার এক সাইড আবছা বোঝা আছে। আর সে যে আমার ভয়ানক অতীত, তাকে চিনতে আর আমার ভুল হতে পারে না। আমি এক কদমও এগোতে পারলাম না। সারা শরীর আমার ঠান্ডা হয়ে আসছে। আমার মস্তিষ্ক তখন একটা কথাই জানান দিল, তা হলো, নোভা, এখান থেকে পালা, নয়তো তুই তোর অতীতের সম্মুখীন হবি, যা তোকে আবারও কুড়ে কুড়ে বেঁচে থাকার অদম্য ইচ্ছেটাকে মেরে ফেলবে। আমিও মস্তিষ্কের কথা সায় দিলাম। সে আমার দিকে ঘোরার আগেই আমি পেছন দিকে দৌড় দিলাম। পেছন থেকে শারমিন ডেকে বলছে, এই নোভা, কি হয়েছে তোর? তুই দৌড়াচ্ছিস কেন? বলবি তো কি? ওর কথা শোনার টাইম নেই আমার। আমি ওই মানুষটার মুখোমুখি হতে চাই না, কিছুতেই চাই না। এর জন্যই তো সব ছেড়ে এখানে চলে এসেছি। কলেজের পেছন দিকে এসে হাঁপাতে লাগলাম। আর একটু সময় সেখানে থাকলে আমি নির্ঘাত জ্ঞান হারাতাম। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না সে এখানে কাঁপুনি দিয়ে যে জ্বর এলো, তা তো সবাই ভয় পেয়ে গেল। তায়াং ভাইয়া তো পাগল প্রায়, রাতে গিয়ে ফার্মেসি থেকে ঔষধ দিয়ে এসছে। তারপরেও আমার জ্বর কমার নাম নেই, সাথে বমি ও মাথা ঘোরানো তো আছে। খালামণি তন্নি সবার ভয়ে মুখ শুকিয়ে গেছে। দুটো কম্বল মুড়ি দিয়ে ঠকঠক করে কাঁপছি। আশেপাশের কোনো দিকে হুঁশ নেই। 3 বার বমি করা হয়ে গেছে। শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। ভাইয়া জোর করে ঔষধ খাইয়ে দিয়েছিল, সেগুলো বমি করে ফেলে দিয়েছি। এখন যে আমাকে নিয়ে তারা ঢের টেনশনে আছে তা আমি জানি। সময় এখন প্রায় রাত 12টার কাছাকাছি। বোধ শক্তি একটু একটু করে ফিরে আসছে। আমার মনে হচ্ছে আমার শিয়রের পাশে বসে কেউ নিবিড় যত্নে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সেই পরশে কয়েকবার নড়ে চড়ে উঠেছি, কিন্তু চোখ মেলে তাকানোর জো নেই। কপালে হাত রেখে সে জ্বরের তাপমাত্রা চেক করলো। দেয়ালে থাকা ঘড়িটা টিকটিক করে তার উপস্থিতি জানান দিচ্ছে। আমার কানে সেই শব্দটা বাড়ি খাচ্ছে, যা খুবই বিরক্তিকর ও একঘেয়ে। তাতে আমি বেশ কয়েকবার চোখ বুঝে মাথা নাড়িয়ে আমার বিরক্তি প্রকাশ করতে এসে ব্যস্ত হয়ে গেল। আমার এক হাত তার হাতের মুঠোয় নিয়ে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, তোমার কি অনেক খারাপ লাগছে টিডি পোখা? বমি করবে আবার? কি হয়েছে বলো আমায়, খারাপ লাগছে অনেক? বড় করে এক নিঃশ্বাস ছেড়ে না চাইতেও চোখ খুললাম। মলিন চোখে পাশ ফিরে তার দিকে তাকালাম। এনজিও সংস্থার চোখেও আমি অসহায়ত্ব দেখতে পেলাম। কিরকম নিঃস্বার্থভাবে সে আকুতি প্রকাশ পাচ্ছে, যার মধ্যে নেই কোনো অভিনয় কিংবা লোক দেখানো। আমি কোনো রকম দম ছেড়ে তাকে বললাম, আমি উঠব। কোনো উঠাউঠি নেই, চুপচাপ শুয়ে থাকো। কোনো কিছু লাগলে আমায় বলো। মাথা নাড়িয়ে বুঝলাম কিছু লাগবে না। তার পরনে কোট প্যান্ট দেখে কিছুটা অবাক হলাম। আমার জানা মতে উনি বেকার, কোনো কাজ করেন না। উনিও তায়াং ভাইয়া দুজনে মিলে পার্টনারশিপে একটা ব্যবসা শুরু করবে বলে শুনেছি। তাই তাকে ফর্মাল গেটআপে দেখে অবাক হওয়ারই কথা। কিন্তু এসব কথা জিজ্ঞেস করতে একটু ইচ্ছে করছে না। আমি ক্ষীণ গলায় জিজ্ঞেস করলাম, বাকি সবাই কোথায়? ওনারা মাত্র খেতে গেল। কেউ যেতে চায়নি, আমি জোর করে পাঠিয়েছি। তাদের বললাম আমি তোমার পাশে বসছি, তার যেন খাবার খেতে যায়। জানি কারো গলা দিয়ে খাবার নামবে না, তবুও যতটুকু খেতে পারে। তোমার কিছু লাগলে আমাকে বলতে পারো। কিছু লাগবে না। শরীর এখন কেমন লাগছে?
ভালো না, সারা শরীর পুড়ে যাচ্ছে, মনে হচ্ছে কেউ গায়ে আগুন লাগিয়ে দিয়েছে আর মাথাটা ঘুরছে। কি দরকার ছিল বৃষ্টিতে ভেজার? তুমি ইচ্ছে করে অসুখ খেয়ে দাওয়াত করে আনলে। আমি মলিন হেসে তার দিকে তাকালাম। আজও তার অগোছালো চুলগুলো চোখের একপাশে পড়ে আছে। খুব ইচ্ছে করছিল সেগুলো সরিয়ে দিতে, কিন্তু সেটা করার ন্যূনতম শক্তিটুকু আমার শরীরে এখন নেই। থাকলে অবশ্যই ইচ্ছেটা আজ পূরণ করতাম। তাকে খুব অগোছালো এলোমেলো লাগছিল, চোখের মধ্যে এক রাশ আকুতি। মনে হচ্ছে কিছু বলতে চাইছে, কিন্তু হাজারো জড়তার ভিড়ে বলে উঠতে পারছে না। আমি চোখ দুটো বন্ধ করে নিলাম। আমার হাতটা এখনো তার হাতের মুঠোয় বন্দি। আমি ফট করে চোখ খুলে সেদিকে তাকালাম। সে ইতস্তত হয়ে আমার হাতটা ছেড়ে উঠে দাঁড়ালো, বিব্রত গলায় বলল, কিছু লাগলে আমায় বলো, আমি এখানেই আছি। আমি জিভা দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে নিলাম। উদ্দেশ্য ছিল উত্তরটা মুখে দিব, কিন্তু তার বলতে পারলাম না, কারণ সে আমার দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে। তার চোখের দিকে তাকিয়ে থাকার মতো ক্ষমতা আমার এখনো হয়নি। দ্রুত চোখ নামিয়ে মাথা নাড়লাম। সে আমার থেকে কিছুটা দূরত্ব রেখে পাশের চেয়ারে বসলো, তবে খুব বেশি দূরত্বেরও নয়। আমি আরো ভালো করে কম্বলগুলোকে জড়িয়ে জুবুথুবু হয়ে ছোট বাচ্চাদের মতো করে শুয়ে রইলাম। শুধু মুখটা একটু বের করে রাখলাম যাতে নিঃশ্বাস নিতে পারি। এনাজ মোবাইল হাতে নিয়ে বসে আছে। মিনিটে মিনিটে আমার দিকে তাকিয়ে দেখছে আমি কি করছি। অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন আমার পেটে ঘুরপাক খাচ্ছে। ভেবেছিলাম প্রশ্নটা করব না, কিন্তু না করেও থাকতে পারছি না। তাই ভনিতা না করে কম্বলের থেকে কচ্ছপের মতো করে মাথা বের করে জিজ্ঞেস করেই ফেললাম, আপনি কোট প্যান্ট পরে কোথায় গিয়েছিলেন? পৌরসভায় কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করতে। পৌরসভার কাজের সাথে কোট প্যান্টের কি সম্পর্ক তা আমি বুঝলাম না। লাইটের আলোটা চোখে বিচ্ছে, তাই কম্বলটাকে টেনে চোখের ওপর দিয়ে দিলাম। বেশ কিছু সময় পর এনাজ আমার সামনে বসে আবারও এক হাত তার দুই মুঠোর মধ্যে নিয়ে নিচু গলায় আমাকে ডাকলো, টিটি পোকা, এই টিটি পোকা, হুম কিছু খাবে? হুম না খেলে তো আরো বেশি খারাপ লাগবে। উঠে অল্প কিছু খেয়ে নাও, আমি খাইয়ে দিই। হুম অল্প করে খেয়ে নেবে, না খেয়ে থাকলে আরো বেশি খারাপ লাগবে। বমি করতে করতে মুখ তিতা হয়ে গেছে, এখনো কিছু ভালো লাগছে না। আমাকে খাওয়ার জন্য জোর করবেন না প্লিজ। ভালো লাগছে না বলে তো খেতে বলছি। প্লিজ কথা বলবেন না, আমার কথা বলতে ইচ্ছে করছে না, একটু চুপ করে থাকুন। এনাজ চুপ হয়ে গেল, আর জোর করলো না। হাত ছেড়ে পূর্বের জায়গায় গিয়ে চুপটি করে বসলো। মাথা ঘোরানোর ফলে শরীর প্রচন্ড দুর্বল লাগছে, কিরকম জানি বমি বমিও লাগছে। একটু পানি খেয়েছিলাম, সেগুলো বোধহয় বের হয়ে যাবে। খালামণি রুমে ঢুকেই এনাজের দিকে প্রশ্ন ছুড়ে দিল। তাকিয়ে দেখার মতো শক্তিও পাচ্ছি না, কিন্তু দুই কানে সবই শুনতে পাচ্ছি। এনাজ বলল, একটু আগে উঠেছিল, উঠে বসতে চাইলে আমি মানা করেছি। কত করে বললাম কিছু খেয়ে নাও, শরীর ভালো লাগবে, শুনলই না। বলে তার কিছু খেতে ইচ্ছে করছে না, আমাকে কথা বলতে নিষেধ করেছে। ওর নাকি কথা বলতে ইচ্ছে করছে না, তাই চুপচাপ ওর পাশে আছি। তুমি কি কিছু খেয়েছো এনাজ? হ্যাঁ, আন্টি 9টার দিকে বন্ধুদের সাথে খাওয়া হয়ে গেছে। তায়াং খেয়েছে? তায়াংকে একটা দানাও মুখে দেওয়াতে পারলাম না, ওর কিছু ভালো লাগছে না বলে খাবেও না। পরিবারের কেউ অসুস্থ হয়ে গেলে ছেলেটা পাগল হয়ে যায়, তখন ওকে দেখে আমারই ভয় হয়। এই বুঝে ছেলেটাও অসুখে পড়লো। নোভার আম্মা আব্বুকে খবর দিয়েছেন? প্রথমে ভেবেছিলাম ওষুধ খাওয়ালে আল্লাহর রহমতে জ্বরটা ছেড়ে যাবে, তাই ওর আম্মু আব্বুকে জানাতে চাইনি। সারা রাত টেনশন করবে, কিন্তু ওষুধ খাওয়াইয়ে তো রাখতে পারছি না, বমি করে ফেলে দিচ্ছে। শরীরের অবস্থাও বেশি ভালো না। কল করে তায়াং ওর অসুস্থতার কথা জানিয়ে দিল। এখন তো তারা টেনশনে শেষ, এত রাতে আসতেও পারবে না, কলের উপর কল করছে। তারা কি আসবে না? ভোরের আলোয় ফুটতেই ওর আম্মু গ্রাম থেকে রওনা দিবে। ওর আব্বু নবাবগঞ্জে আছে, সেখান থেকে চলে আসবে। এখন আল্লাহ আল্লাহ করে মেয়েটা সুস্থ হলেই চলে। আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ নোভা সুস্থ হয়ে যাবে। তন্নি, তায়াং কোথায়? ভাইয়া এক ডাক্তারের সাথে কথা বলছে, ড্রয়িং রুমে আছে। আচ্ছা, আমি সেদিকে যাচ্ছি। আন্টি, আপনার একটু ওর খেয়াল রাখেন। সবাই কতটা ব্যস্ত আমাকে নিয়ে।
কিন্তু আমার অসুস্থতার কারণে আমারই কোনো আফসোস নেই। ইচ্ছে করেই তো ডেকে আনলাম, তবে এতটা খারাপ অবস্থা হবে তা ভাবিনি। আব্বু খবর পেয়ে নিশ্চয়ই তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে, আর আম্মুর চোখ দুটো তো ভুলেও আজ বন্ধ হবে না। আমার ছোট বোন ইভাও হয়তো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়বে। তন্নি খালামণিও চিন্তা করতে করতে আমার পাশে এক সময় চোখ বন্ধ করে ঘুমিয়ে যাবে, কিন্তু তায়াং ভাইয়া 1 মিনিটের জন্য চোখ বন্ধ করবে না, তা আমার জানা আছে। সেবার যখন আত্মহত্যা করে ভাগ্যের জোরে বেঁচে গেলাম, তখন তায়াং ভাইয়া টানা 3 দিন নির্ঘুম কাটিয়েছে। আমি হসপিটাল থাকাকালীন সকল ফর্মালিটিও পূরণ করেছে। গ্রামে থাকলে আমি আরো অসুস্থ হয়ে যেতে পারি বলে তার কাছে নিয়ে এলো। আমাকে সুস্থ করে আবার স্বাভাবিক করতে পুরো দমে ভাইটাই সাহায্য করেছে। কখনো অতীত নিয়ে একটা কথাও বলেনি, কিংবা সবার মতো শাসন করেনি, ধমকায়নি, শুধু হাত দুটো ধরে বলেছিল, তোর মতো স্ট্রং মেয়েকে দিয়ে এমনটা আশা করিনি। পরের বার যদি এমন কিছু করার চিন্তা করিস, তাহলে নিজের পরিবারের কথাটা একটু ভাবিস। ওপর দিয়েও যতটা কঠিন দেখাক, ভেতরে এর থেকে বেশি নরম। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আমাকে এরকম একটা বড় ভাই দেওয়ার জন্য। নোভা, এই নোভা, নোভা রে, অনেক বেশি খারাপ লাগছে বোন। মাথায় কি পানি দিব? চোখ দুটো সবে মাত্র একটু লেগে এসছিল। তায়াং ভাইয়ের ডাকে তাও ভেস্তে গেল। বিরক্ত মুখে কম্বল মুড়ি দিয়ে অন্য পাশে ঘুরে গেলাম। উঠে অল্প একটু খেয়ে নে, ওষুধ খেতে হবে তো। খাবো না, ডিস্টার্ব করিস না। অল্প একটু খেয়ে ওষুধটা খেয়ে নে, তারপর ঘুমাস। তোকে আমরা কেউ ডিস্টার্ব করবো না। তন্নিও ভাইয়ার সাথে গলা মেলালো। নুফাপু একটু কষ্ট করে খেয়ে নাও, বেশি খেতে হবে না, 2 লোকমা খাও যাতে ওষুধ খেতে পারো। নোভা ওঠ, আমি খাইয়ে দিব তোকে, মাত্র 2 লোকমা, একটু বেশি নয়। টিডি পোকা, সবাই যখন বলছে তাহলে একটু খেয়ে নাও, না খেলে সুস্থ হবে কি করে? সবার জোরাজোরিতে উঠে বসলাম। তায়াং ভাইয়া ভাতের প্লেট নিয়ে আমার পাশে বসে আছে। এনাজ ডানে বসেছে আর ভাইয়া বামে। তন্নি দূরে চেয়ারে বসে ঘুমে ঢুলছে, তবুও চোখ টেনে জেগে থাকার চেষ্টা করছে। আমি নিচু স্বরে জিজ্ঞেস করলাম, খালামণি কোথায়? তায়াং ভাইয়া উত্তর দেওয়ার আগে এনাজ বলল, আন্টি, তোর আম্মুর সাথে কলে কথা বলছে, তোমার আম্মু তো পারলে এক্ষুনি চলে আসে। তায়াং ভাইয়া ভাত মাখিয়ে মুখের সামনে ধরে বলল। নে হা। আমি ভাইয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম, ভাইয়া আমার একটু খেতে ইচ্ছে করছে না, বমি বমি লাগছে। সামনে থেকে এসব সরা। চেয়েছিলাম সবার জোড়াজুড়িতে একটু খেয়ে নিব, কিন্তু নাকে মাছের গন্ধ পেতেই ভেতর থেকে সবকিছু উল্টে পাল্টে আসতে লাগলো। আমি দ্রুত তায়াং ভাইয়ার হাত এক হাতে সরিয়ে আর এক হাতে মুখ চেপে ধরলাম, কিন্তু শেষ রক্ষা হলো না। পেটে যতটুকু ছিল তা সব বের হয়ে গেল। বমি করতে করতে অস্থির হয়ে গেছি, মাথা প্রচন্ড ঘুরছে, শরীর অনেক দুর্বল লাগছে। তবুও হালকা মাথা উঠিয়ে দেখতে পেলাম এনাজের উপরেই বমি করে বেচারার কোট প্যান্ট ভাসিয়ে দিয়েছি। অপরাধী চোখে তার দিকে তাকিয়ে দেখতে পেলাম তায়াং ভাইয়ার মতো সেও আমাকে নিয়ে ব্যস্ত আছে। তার নতুন কোট প্যান্টের যে 12টা বাজিয়ে দিয়েছি তাতেও তার ভ্রুক্ষেপ নেই। ধীরে ধীরে মনে হচ্ছে শরীরের শক্তিগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে। চোখে মুখে অন্ধকার দেখছি। জ্ঞান হারানোর আগে শুধু এতটুকু মনে আছে যে হালকার উপর মাথাটা এনাজের কাঁধে হেলিয়ে দিলাম। তারপর কিচ্ছু জানি না। চোখ খুলতেই কাঁপুনি দিয়ে যে জ্বর এলো তা তো সবাই ভয় পেয়ে গেল। তায়াং ভাইয়া তো পাগল প্রায়, রাতে গিয়েই ফার্মেসি থেকে ঔষধ দিয়ে এসছে। তারপরেও আমার জ্বর কমার নাম নেই, সাথে বমি ও মাথা ঘোরানো তো আছে। খালামণি তন্নি সবার ভয়ে মুখ শুকিয়ে গেছে। 2টো কম্বল মুড়ি দিয়ে ঠকঠক করে কাঁপছি। আশেপাশের কোনো দিকে হুঁশ নেই। 3 বার বমি করা হয়ে গেছে, শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। ভাইয়া জোর করে ঔষধ খাইয়ে দিয়েছিল, সেগুলো বমি করে ফেলে দিয়েছি। এখন যে আমাকে নিয়ে তারা ঢের টেনশনে আছে তা আমি জানি। সময় এখন প্রায় রাত 12টার কাছাকাছি। বোধ শক্তি একটু একটু করে ফিরে আসছে। আমার মনে হচ্ছে আমার শিয়রের পাশে বসে কেউ নিবিড় যত্নে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সেই পরশে কয়েকবার নড়ে চড়ে উঠেছি, কিন্তু চোখ মেলে তাকানোর জো নেই। কপালে হাত রেখে সে জ্বরের তাপমাত্রা চেক করলো। দেয়ালে থাকা ঘড়িটা টিকটিক করে তার উপস্থিতি জানান দিচ্ছে। আমার কানে সেই শব্দটা
বাড়ি খাচ্ছে, যা খুবই বিরক্তিকর ও একঘেয়ে। তাতে আমি বেশ কয়েকবার চোখ বুজে মাথা নাড়িয়ে আমার বিরক্তি প্রকাশ করতে এসে ব্যস্ত হয়ে গেল। আমার এক হাত তার হাতের মুঠোয় নিয়ে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, তোমার কি অনেক খারাপ লাগছে টিডি পোকা? বমি করবে আবার? কি হয়েছে বলো আমায়, খারাপ লাগছে অনেক? বড় করে এক নিঃশ্বাস ছেড়ে না চাইতেও চোখ খুললাম। মলিন চোখে পাশ ফিরে তার দিকে তাকালাম। এনজিও সংস্থার চোখেও আমি অসহায়ত্ব দেখতে পেলাম। কিরকম নিঃস্বার্থভাবে সে আকুতি প্রকাশ পাচ্ছে, যার মধ্যে নেই কোনো অভিনয় কিংবা লোক দেখানো। আমি কোনো রকম দম ছেড়ে তাকে বললাম, আমি উঠব। কোনো উঠাউঠি নেই, চুপচাপ শুয়ে থাকো। কোনো কিছু লাগলে আমায় বলো। মাথা নাড়িয়ে বুঝলাম কিছু লাগবে না। তার পরনে কোট প্যান্ট দেখে কিছুটা অবাক হলাম। আমার জানা মতে উনি বেকার, কোনো কাজ করেন না। উনিও তায়াং ভাইয়া দুজনে মিলে পার্টনারশিপে একটা ব্যবসা শুরু করবে বলে শুনেছি, তাই তাকে ফর্মাল গেটআপে দেখে অবাক হওয়ারই কথা। কিন্তু এসব কথা জিজ্ঞেস করতে একটু ইচ্ছে করছে না। আমি ক্ষীণ গলায় জিজ্ঞেস করলাম, বাকি সবাই কোথায়? ওনারা মাত্র খেতে গেল। কেউ যেতে চায়নি, আমি জোর করে পাঠিয়েছি। তাদের বললাম আমি তোমার পাশে বসছি, তার যেন খাবার খেতে যায়। জানি কারো গলা দিয়ে খাবার নামবে না, তবু যতটুকু খেতে পারে। তোমার কিছু লাগলে আমাকে বলতে পারো। কিছু লাগবে না। শরীর এখন কেমন লাগছে? ভালো না, সারা শরীর পুড়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ গায়ে আগুন লাগিয়ে দিয়েছে আর মাথাটা ঘুরছে। কি দরকার ছিল বৃষ্টিতে ভেজার? তুমি ইচ্ছে করে অসুখ খেয়ে দাওয়াত করে আনলে। আমি মলিন হেসে তার দিকে তাকালাম। আজও তার অগোছালো চুলগুলো চোখের একপাশে পড়ে আছে। খুব ইচ্ছে করছিল সেগুলো সরিয়ে দিতে, কিন্তু সেটা করার ন্যূনতম শক্তিটুকু আমার শরীরে এখন নেই। থাকলে অবশ্যই ইচ্ছেটা আজ পূরণ করতাম। তাকে খুব অগোছালো এলোমেলো লাগছিল, চোখের মধ্যে এক রাশ আকুতি। মনে হচ্ছে কিছু বলতে চাইছে, কিন্তু হাজারো জড়তার ভিড়ে বলে উঠতে পারছে না। আমি চোখ দুটো বন্ধ করে নিলাম। আমার হাতটা এখনো তার হাতের মুঠোয় বন্দী। আমি ফট করে চোখ খুলে সেদিকে তাকালাম। সে ইতস্তত হয়ে আমার হাতটা ছেড়ে উঠে দাঁড়ালো, বিব্রত গলায় বলল, কিছু লাগলে আমায় বলো, আমি এখানেই আছি। আমি জিভা দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে নিলাম। উদ্দেশ্য ছিল উত্তরটা মুখে দিব, কিন্তু তার বলতে পারলাম না, কারণ সে আমার দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে। তার চোখের দিকে তাকিয়ে থাকার মতো ক্ষমতা আমার এখনো হয়নি। দ্রুত চোখ নামিয়ে মাথা নাড়লাম। সে আমার থেকে কিছুটা দূরত্ব রেখে পাশের চেয়ারে বসলো, তবে খুব বেশি দূরত্বেরও নয়। আমি আরো ভালো করে কম্বলগুলোকে জড়িয়ে জুবুথুবু হয়ে ছোট বাচ্চাদের মতো করে শুয়ে রইলাম। শুধু মুখটা একটু বের করে রাখলাম যাতে নিঃশ্বাস নিতে পারি। এনাজ মোবাইল হাতে নিয়ে বসে আছে। মিনিটে মিনিটে আমার দিকে তাকিয়ে দেখছে আমি কি করছি। অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন আমার পেটে ঘুরপাক খাচ্ছে। ভেবেছিলাম প্রশ্নটা করব না, কিন্তু না করেও থাকতে পারছি না। তাই ভনিতা না করে কম্বলের থেকে কচ্ছপের মতো করে মাথা বের করে জিজ্ঞেস করেই ফেললাম, আপনি কোট প্যান্ট পরে কোথায় গিয়েছিলেন? পৌরসভায় কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করতে। পৌরসভার কাজের সাথে কোট প্যান্টের কি সম্পর্ক তা আমি বুঝলাম না। লাইটের আলোটা চোখে বিচ্ছে, তাই কম্বলটাকে টেনে চোখের ওপর দিয়ে দিলাম। বেশ কিছু সময় পর এনাজ আমার সামনে বসে আবারও এক হাত তার দুই মুঠোর মধ্যে নিয়ে নিচু গলায় আমাকে ডাকলো, টিডি পোকা, টিডি পোকা, হুম কিছু খাবে? হুম না খেলে তো আরো বেশি খারাপ লাগবে। উঠে অল্প কিছু খেয়ে নাও, আমি খাইয়ে দিই। হুম অল্প করে খেয়ে নেবে, না খেয়ে থাকলে আরো বেশি খারাপ লাগবে। বমি করতে করতে মুখ তিতা হয়ে গেছে, এখন কিছু ভালো লাগছে না। আমাকে খাওয়ার জন্য জোর করবেন না প্লিজ। ভালো লাগছে না বলে তো খেতে বলছি। প্লিজ কথা বলবেন না, আমার কথা বলতে ইচ্ছে করছে না, একটু চুপ করে থাকুন। এনাজ চুপ হয়ে গেল, আর জোর করলো না। হাত ছেড়ে পূর্বের জায়গায় গিয়ে চুপটি করে বসলো। মাথা ঘোরানোর ফলে শরীর প্রচন্ড দুর্বল লাগছে, কিরকম জানি বমি বমিও লাগছে। একটু পানি খেয়েছিলাম, সেগুলো বোধহয় বের হয়ে যাবে। খালামণি রুমে ঢুকেই এনাজের দিকে প্রশ্ন ছুড়ে দিল। তাকিয়ে দেখার মতো শক্তিও পাচ্ছি না, কিন্তু দুই কানে সবই শুনতে পাচ্ছি। এনাজ বলল, একটু আগে উঠেছিল, উঠে বসতে চাইলে আমি মানা করেছি। কত করে বললাম কিছু খেয়ে নাও, শরীর ভালো লাগবে, শুনলই না।
বলে তার কিছু খেতে ইচ্ছে করছে না। আমাকে কথা বলতে নিষেধ করেছে। ওর নাকি কথা বলতে ইচ্ছে করছে না, তাই চুপচাপ ওর পাশে আছি। তুমি কি কিছু খেয়েছো এনাজ?